হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো আমি আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো কি, প্রথমেই ডব্লিউবিপি সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তাদেরকে বলে নেবো যে ভোটের যে সমস্যা এবং ভোটের যে শিডিউলটা রয়েছে, একটা টাফ শিডিউল, সেগুলো হয়ে যাওয়ার পর তোমাদের আগস্ট বা সেপ্টেম্বরের আগে এমন কোনো খবর এই মুহূর্তে কোনো রকম পেপারে কোনো রকম বা নোটিফিকেশানে কোনো খবর নেই। বা তোমাদের নেক্সট হচ্ছে কনস্টেবল, কেপি এবং ডব্লিউপি পরীক্ষার মধ্যে কেপি পরীক্ষাটা আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এটা প্রশ্নের উত্তর। এবং ডব্লিউপি পরীক্ষাটা কবে হবে সেটা সবথেকে বড় কথা। সেই পরীক্ষাটার জন্য আমি বলবো কিছু কিছু ব্যক্তিত্ব বা কিছু কিছু চ্যানেল, কিছু কিছু মানুষ এমন আছে তারা কখনো বলছে যে তোমাদের পরীক্ষার মাত্র আর এত দিনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার আর বেশি বাকি নেই। অথচ কখনো বলছেন যে 5 মাস 6 মাস বা মিনিমাম 4 মাস তোরা টাইম পাবি বা তোমরা টাইম পাবে সেখানে। তাহলে তোমাদের এই প্যাকেজটা আমি চালু রেখেছি, এই প্যাকেজটা আরও কয়েক মাসের জন্য তোমরা নিলে তোমরা এতে সাফল্য পাবে। তাহলে আরও 2 মাস সেই প্যাকেজটা মার্কেটে চালানোর জন্য সুযোগ রইল, যে আমার এই চ্যানেল আছে বা এই জায়গায় যদি এত টাকা দিয়ে প্যাকেজটা আপনারা নেন তাহলে আপনারা সফল হবেন। বা কোনো একটা জায়গায় তোমরা দেখলে যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, কত তারিখে হয়েছিল, বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিসের কী জন্য হয়েছিল, এই হত্যাকাণ্ডটার পিছনে কী কারণটা ছিল, সবথেকে বড় কী কারণ ছিল, এরকম ধরনের প্রশ্ন। ধরো একটা পরীক্ষায় কোনো লেডি কনস্টেবল বা কোনো পুলিশের সোকল্ড পরীক্ষায় পড়েছে, সেখান থেকে প্রশ্নটা স্ক্রল করে 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 দেখানো হচ্ছে যে দেখো আমি হুবহু কমন দিয়েছি। এরকম অনেকে বলে যে দেখো আমি হুবহু কমন দিয়েছি, বা লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, 120 দিন, হয়তো মিলে গেছে কোশ্চেন পেপারের সাথে, ওটা মিলে গেছে। বা সেই চ্যানেল বা সেই সকল বলছে কি আমি তোমাকে হুবহু কমন দিয়েছি। আজ থেকে যখন কিছু বছর আগে পর্যন্ত অনেকে চাকরি পেয়েছে, যখন এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম লক্ষ লক্ষ চ্যানেল, জিকে, ম্যাথ, অজস্র স্যার, স্যারেদের বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে। তাহলে যখন এরা ছিল না বা আমরা যখন ছিলাম না, আমি যখন ছিলাম না, তখন তাহলে তারা চাকরি পেয়েছে, তারা মোটিভেশন কোথা থেকে পেতো, বা এত নোটস, পিডিএফ বা এইভাবে যে কমন ধরে ধরে দিয়ে দিচ্ছে তাহলে কীভাবে পেতো, সেইটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং ডব্লিউপি এবং কেপি এক্সামিনেশনে এই মুহূর্তে সমস্ত নোটিফিকেশান যা ঘুরে বেড়াচ্ছে সব ফেক। এই মুহূর্তে কোনো সঠিক খবর আপডেট নেই, সঠিক আপডেট খবর এলেই তোমাদেরকে আমি জানাবো। আর সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী যারা আছো তারা অন্তত মনে করবে যে আগস্ট মাসের মধ্যে যেন সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আর যারা কনস্টেবলে আছো তারা অবশ্যই জুলাই মাসের আগে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করবে। তা যে সমস্ত স্টুডেন্টরা যারা এরকম পেড ব্যাচ নেই বা এরকম বলছে কমন দিচ্ছে, আমি একটা কথা তোমাকে আমি বলি, হলো তোমরা জিকে ইতিহাস পড়াশোনা করছো, ইতিহাসে তোমাদের পড়ার অধ্যায়, যাদের বেশিরভাগ ছেলেমেয়েরা জীবন মুখোপাধ্যায়ের বই থেকে স্টার্ট করে, তারপরে কেউ হয়তো কী করে যে রেলওয়ে চ্যালেঞ্জার্স বা ইয়ার বুক, এইসব বিভিন্ন বই থেকে জিকে ইতিহাসের যে টপিক বা ভূগোলের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে পড়াশোনা করে। তাহলে আমি যদি ইতিহাস পড়া শুরু করি তাহলে প্রথমে আমি শুরু করব হরপ্পা মহেঞ্জোদারো থেকে, তারপরে হরপ্পা মহেঞ্জোদারো হয়ে যাওয়ার পর বৈদিক যুগ, তারপরে আমাদের গৌতম বুদ্ধ, জৈন ধর্মের পরে আস্তে আস্তে আমরা চলে যাব বিভিন্ন রকম মগধের উত্থান, ষোড়শ মহাজনপদ, এগুলো হয়ে যেতে যেতে অশোকের পরিবার থেকে শুরু করে আমরা চলে যাব, সেখান থেকে পার হয়ে আমরা পাল সেন যুগ হয়ে চলে যাব সুলতানি যুগ হয়ে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, গিয়ে পড়াশোনাটা এইভাবে এগিয়ে নিয়ে যাব। বা এবার তারপর লাস্টে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে গান্ধীজির অবদান এবং তার ফাইট, যেভাবে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি লড়াই করেছিলেন সেগুলো পড়ব। এবং গান্ধীজি সম্বন্ধে পড়তে পড়তে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং সমস্ত কিছু যেটা পড়াশোনা করবো, ওখান থেকে আমাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন আমরা হব। যেরকম স্কুল লাইফে আমরা সম্মুখীন হতাম যে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, তাকে আগস্ট আন্দোলনও বলা হয়, বা আমাদের অসহযোগ আন্দোলন, চৌরি চৌরার ঘটনা সব, তারপরে আমাদের মাস্টারদা সুজয় সেনের ঘটনা, অলিন্দ যুদ্ধ, বিনয় বাদল দিন, সবই তো আমরা পড়ি। তাহলে যখন একটা প্রশ্ন কোনো সোকাল চ্যানেল এসে বলে যে এটা তোমাদের কমন দিলাম, অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল, এগুলো যদি তোমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করো একটা রুটিন করে, যে আমি ইতিহাস এইভাবে পড়বো, অধ্যায়টা আগে পড়ে নেব, তারপর সেখান থেকে একটা খাতায় এমসিকিউগুলো সুন্দরভাবে আমি যে গ্রুপে ক্লাস করাচ্ছি সেখান থেকে হয়তো করে নিতে পারো, বা নিজে কোনো ইউটিউব চ্যানেল দেখে বা কোনো জায়গায় ইউটিউব চ্যানেল না দেখে গুগল থেকে তোমরা করতে পারো, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে সেই অধ্যায় থেকে কী প্রশ্ন এসছে এটা তোমরা কালেক্ট করে করতে পারো। তাহলে তোমরা এমনি পেরে যাচ্ছ। তাহলে যারা বলছে আমি কমন দিচ্ছি বা এগুলো কিছুই না, তোমাদের এইগুলো বলার অর্থ
যে তোমরা যতই নিজেদের উইকনেসটা প্রকাশ করবে যে আমার একটা মানে পড়াশোনা করতে ফাঁকিবাজি যে জিনিসটা এখন চলে এসছে, যে পড়াশোনা করতে ভালো লাগে না, নিজে বই ঘেঁটে ভালো লাগে না, স্বল্প সময়ের মধ্যে যদি পিডিএফ পাওয়া যায় তাহলে আমার আর পড়াশোনা করে বই ঘাঁটতে হবে না। এই জিনিসটা যখনই তোমরা, আগের দিন আমি বলেছিলাম, যখনই তুমি উইকনেসটা দেখাবে তখনই তোমার দুর্নীতিবাজ লোকেরা তোমাকে ক্যাচ করবে। ঠিক তখনই ঠিক তোমরা যখনই বলবে যে আমি আর পিডিএফ থেকে পড়াশোনা করতে চাই, বা আমি টেক্সট পাঠ্যপুস্তক যেগুলো সমাজের বুক থেকে যেগুলো আস্তে 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 হারিয়ে যাচ্ছে, যেগুলো সমস্ত স্যারেরা যারা প্রশ্ন বানায় তাদের কাছে চলে যাচ্ছে, তারা সেগুলো থেকে প্রশ্ন তৈরি করছে। কিন্তু সেগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের এত টাকা দিয়ে পেড ব্যাচ করার কোনো দরকার নেই। এত যে রাইস মাইস জিএসসি বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে মানুষ পড়ে, এখানে পড়ে যেন মানুষ চাকরি পায়, আবার ওগুলোতে না পড়েও অনেক মানুষ, আমাদের মতো অনেক মানুষ চাকরি পায়। আমাদের বন্ধুবান্ধব অনেক আছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এবি ক্যাটাগরি, আমার অনেক দুটো বন্ধু চাকরি করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কেপি সাব ইন্সপেক্টর সব কিছুতে আছে। যার যেরকম যোগ্যতা, যে যেরকমভাবে ভাগ্য অনুযায়ী যে পরীক্ষা ক্র্যাক করতে পেরেছে সেইটা পেয়েছে। ঠিক আছে, তো তোমরা কখনোই নিজের এটা প্রকাশ করবে না যে আমি বই ঘেঁটে নোট পাবো না, আমি তাহলে একটা চ্যানেলে গিয়ে স্যার আমি চ্যানেলে একটা প্যাকেজ নিতে চাই, সেখানে কি প্যাকেজে কী করায়, যে গতানুগতিক সেই নোটগুলো ওরা প্রতি বছর দিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে দেয়। তো এই হচ্ছে তোমাদের যে বিষয়টা নিয়ে বললাম। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে কলেজে ভর্তি হতে চলেছো, এইচএস পরীক্ষা দিয়েছো। দেখো, মাধ্যমিক পরীক্ষা দিয়েই তো আর পুলিশের জন্য বা ডিফেন্স লাইনে হোক বা কম্পিটিটিভ লাইনের জন্য অতটা মানুষের শরীরে বা মনের মধ্যে সেই মোশন বা সেই অ্যাক্টিভিটিটা আসে না। ঠিক আছে, সেই সংসারের সেই দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা, একটা কঠিন পরিস্থিতি খুব কম ছেলেদের জীবনেই, আমাদের মধ্যে সবার জীবনে আসে না। তাই উচ্চ মাধ্যমিক পাশ করে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা অনার্স নেবে না পাশে পড়বে, এইটা নিয়ে অনেকের প্রশ্নচিহ্ন রয়েছে। তাহলে তুমি কি করবে? উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছো, উচ্চ মাধ্যমিকে প্রায় 74 বা 70% উপরে নাম্বার আছে, তাহলে কলেজে অনার্স নেওয়ার ইচ্ছা হচ্ছে। কিছু বাবা মা, বেশিরভাগ বাবা মাই ছোটোবেলা থেকে শোনে যে কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করলে একটা ভালো সম্মান, যে অনার্স নিয়ে পড়লে ভালো, যেটা আগে থেকে চলে আসছে। আমরা যেরকম ইংরেজিটা অনার্স নিয়েছিলাম, কেউ আমাদের বন্ধুরা ভূগোল, ইতিহাস, কেউ অঙ্কের কোনো সাবজেক্ট নিতে পারে, সায়েন্সের। তো বাবা মা যখন বোঝাবে যে তুই অনার্স নিয়ে ভর্তি হয়, ধরো তুমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হলে, তো বাংলা অনার্সে সমস্ত সাহিত্য ডিটেলস পড়াশোনা করতে হবে। এবারে তুমি ফার্স্ট ইয়ারে অনার্স নিয়ে ভর্তি হয়ে গেছো, সাডেনলি সব বন্ধুরা, তোমার যারা ব্যাচের বন্ধুরা কম্পিটিটিভে পড়াশোনা শুরু করেছে, বিভিন্ন জায়গায় সবাই পড়তে যাওয়া শুরু করেছে। তখন তোমার মনে হলো যে আমি তো অনার্স নিয়ে ভর্তি হলাম না, এটা কীভাবে কমপ্লিট করব, না কম্পিটিটিভ পড়তে যাব। 3টে বছর তোমার অনার্স করতে করতে শেষ হবে, এবং যদি কোনো কারণে অনার্স কেটে যায় তাহলে আরও একটা বছর তোমাদের এক্সট্রা যাবে। এর সাথে সাথে তোমাদের অনার্স কমপ্লিট করলেই তোমাদের অন্তত এমএ মাস্টার্স করা উচিত, কারণ অনার্স যে কমপ্লিট করে সে নিশ্চয়ই তার টিচারের লাইনে যাওয়ার স্বপ্ন সবসময়। অনার্স এমএটা তখনই দরকার হয়, মাস্টার্স শুধুমাত্র যখন তুমি টিচার হতে চাও তখনই এমএ লাগে, আর না হলে তোমার সাইনবোর্ড লেখা থাকবে এমএ, বেঙ্গলিতে এমএ, ইংলিশে এমএ, জাস্ট ডিগ্রি দেখার জন্য, আর কিছু না। আর বিএড তোমার তো মাস্ট, আর 50% মাস্ট। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া তোমাকে জুড়ে দেবে যদি তুমি টিচার হতে চাও। এবারে তোমাকে বুঝতে হবে, যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার জন্য অনেক রাস্তা খোলা। তুমি CHSL, CGL, WBCS থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষা তোমার ভীষণ ফেসিলিটি। তুমি অঙ্ক ভালো মানে তুমি অনেক পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারো। এবার যারা অঙ্কের স্টুডেন্ট তারা কম্পিটিটিভ ফিল্ডে এসে খুব দ্রুত সাফল্য পেয়ে বেরিয়ে যায়, কিন্তু তাই বলে কি আস্তে ছেলেরা পিছিয়ে থাকে না, অনেক দ্রুত অঙ্ক করতে পারে তারাও অঙ্ক প্র্যাকটিস করে সেই জায়গায় আসে, হার্ড ওয়ার্ক করে। মেসি এবং রোনাল্ডো, মেসি অনেক গড গিফটেড, খুব বেশি প্র্যাকটিস করতে হয় না। রোনাল্ডো নিজেকে প্র্যাকটিস করে করে আজকে তিনি এই জায়গায় গিয়েছেন, এই জায়গায় এত বড় লেজেন্ডের জায়গায় গেছেন। সেরকম তুমি অঙ্ক অনার্স নও, ম্যাথ ব্যাকগ্রাউন্ড নেই, তাও তুমি ভালো অঙ্ক পারবে যদি প্র্যাকটিস করো, যদি অঙ্কটাকে ভালোবাসো অবশ্যই পারবে। তাহলে তুমি কলেজে তাহলে কি করবে, কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, এটাই তো প্রশ্ন। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনার প্রথম থেকেই তোমার মানসিকতা খুব পড়াশোনা করতে ভালো লাগে না, স্টুডিয়াস নাও, একদম বই পড়তে মন বসে না, তাহলে তুমি কী করবে, টেকনিক্যাল লাইন ধরবে। যদি তুমি ছেলে হও মেয়ে হও যেই হও, তুমি টেকনিক্যাল লাইনে ধরতে পারো। কম্পিউটারের ওপরে বিভিন্ন কোর্স হয়, কম্পিউটারের ওপরে সেই কোর্সগুলো করবে। কম্পিউটারে কোর্স করে যে কোনো কোম্পানিতে ঢুকে যাওয়ার মতো কোর্স নয়। কম্পিউটারে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডের ট্যালি থেকে শুরু করে ডিপ্লোমা, যেগুলো ফটোশপ, এই কাজগুলো যেগুলো তোমাদের দরকার সমস্ত কোম্পানিতে, কর্পোরেট লাইনে যেগুলো লাগে, কম্পিউটার তুমি শিখলে
কম্পিউটার শেখার পরে তুমি ওই লাইন থেকে কিছু করতে পারছো না। কেউ হয়তো আইটিআই লাইনে চলে গেলে, আইটিআই টেকনিক্যাল লাইন, আইটিআই পলিটেকনিক কেউ করলে তার দাম আছে অবশ্যই। এবার যদি বলে না আমি বেসরকারিকরণে যাব না, কর্পোরেট লাইনে যাব না, সরকারিতে যাব, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করেই তোমাদের ঠিক করে নিতে হবে যে ডিফেন্স লাইনে যেতে চাও, তাহলে উচ্চ মাধ্যমিক পাস করে এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবে না তুমি। এক মুহূর্ত যদি সময় নষ্ট করো জীবনের সবথেকে বড় ভুল তুমি করবে। কারণ ডিফেন্স লাইনে বয়স যখন বেশি হয়ে যায় তখন সেটা অনেক কঠিন হয়ে যায়। তুমি যদি খুব দ্রুত লাইনটাকে ধরতে পারো, ট্র্যাকটা, যেটা আমরা অনেক পরে ধরেছি, হ্যাঁ, অনার্স করে এগুলো দেরি হয়েছে, তোমরা যদি সেই সময়টা বুঝতে পারো যে আমি এইচএস পাস করেই যে কনস্টেবল হোক যেই ফর্ম ফিল আপ হবে সেটা করে ফেলবো বা সেইটা ফিল আপ করবো, তাহলে কিন্তু সেটা তোমার খুব দ্রুত করতে হবে। তাহলে তুমি কী করবে, ফর্ম ফিল আপটা করে ফেলবে বা করবে এরকম টার্গেট নিয়ে চঞ্চল ঘোষ বা সুবীর দাসের বই কিনে ফেলো, অঙ্ক বইটা শুধু জিআই বইটা কিনে ফেলো। আর জিকে বই তো তুমি 9-10 থেকে পড়ে আসছো, সেই বইগুলো তোমার কাছে রয়েছে, জিকে বই তো তোমাকে এটা কিনতেই হবে। কিন্তু অঙ্ক, বিশেষ করে অঙ্ক আর জিআই বইটা তোমাদের এইচএস পাস করেই অনার্স যদি নিয়েও করে ফেলো গ্র্যাজুয়েশানটা, আর নাহলে পাশে কমপ্লিট করো পড়াশোনা। কলেজের পাশে পড়াশোনা 2 থেকে 3 মাস আগে একটু খেটে পড়লে তোমাদের উঠে যাবে। তার আগে সময়টা তোমরা একটু অঙ্ক, জিআই আর জিকেটা পড়াশোনা করো। অঙ্ক, জিআই, জিকেটা কেমনভাবে পড়াশোনা করবে, অঙ্কটা চঞ্চল ঘোষ হোক আর সুবীর দাস হোক নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ অঙ্কটা করবে, একটু প্র্যাকটিস করবে, ব্যাস। 2 থেকে 3 ঘন্টা অঙ্কের জন্য দেবে, অঙ্কে জিআইয়ের জন্য 3-4 ঘন্টা, আর বাকি সময়টা কলেজের পাশের পড়া হোক, অনার্সের পড়া হোক করবে। আর যারা টেকনিক্যাল লাইনে চলে যাবে তারা সেখান থেকে 2 নৌকায় পা দেবে, এদিকে একটুখানি করবে, এদিকে আবার দৌড়াতে যাবে, আবার পুলিশের চাকরি করবে। এখন কিন্তু খুব কঠিন হয়ে গেছে, 2 নৌকায় পা দিয়ে কিছুই করা যাবে না। এমন নয় যে অনেকে বলে না সমস্ত চাকরির প্রিপারেশান নিচ্ছি, ডব্লিউবিসিএসের জন্য পড়ছি, এখন কিন্তু ওরকম করেনি। ডব্লিউবিসিএসের জন্য শুধু পড়তে হবে এমন প্রশ্ন হচ্ছে, বিপিএসসি লেভেলে কিছু প্রশ্ন দিচ্ছে, ডব্লিউবিসিএসের জন্য পড়লে শুধু ডব্লিউবিসিএসের জন্য পড়তে হবে, সিজিএলের জন্য পড়লে শুধু সিজিএলের জন্য পড়তে হবে, ডিফেন্স লাইনের জন্য পড়তে গেলে সেন্ট্রাল এবং রাজ্যের সমস্ত ডিফেন্স লাইনের জন্য পড়তে হবে। কিন্তু সমস্ত চাকরি ফর্ম ফিল আপ করতে হবে, সব পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে, কেমন প্রশ্ন হয়, তুমি কোন জায়গায় নেগেটিভ খেলে কীভাবে ওই পরীক্ষায় নম্বর কম হলো, তাহলে কোন জায়গাটায় খাটতে হবে, জিআইয়ে খাটতে হবে, ম্যাথে খাটতে হবে, জিকে খাটতে হবে, কোন টপিকটার উপরে তোমাকে হার্ডওয়ার্ক করলে আবার তুমি ভালো জায়গায় কামব্যাক করতে পারবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে তুমি 11-12 আর্টস পড়ো, যাই খুশি পড়ো, এইচএসের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকের রেজাল্টটা যতটা ইম্পর্টেন্ট, যেন কেপিতে কনস্টেবলও এখন তোমাদের পার্সেন্টেজ দেখছে, কত পার্সেন্টেজ, ন্যূনতম একটা পার্সেন্টেজ দেখছে। তাহলে মাধ্যমিকে যতটা ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু খুব আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে। তাহলে তোমাদের অনার্স, বিশেষ করে বেশিরভাগ ছেলেদের জন্য বলবো, যদি মাস্টার না হতে চাও জীবনে, তাহলে অনার্স নেওয়ার দরকার নেই। অনার্স নিলে আবার এমএ করার দরকার নেই, কিছুই না, জাস্ট জেনারেল পড়ো, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তোমার দরকার। তার সাথে সাথে বারবার বলছি তোমাদেরকে, আমাকে যারা ভালোবাসো, বারবার বলছি, কম্পিউটার ভালো করে শিখে রাখো। কম্পিউটারের সমস্ত কোর্স, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ডে ভালো করে কাজ শিখে রাখো। চাকরি জীবনে কাজে লাগবে, চাকরি আগে কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। চাকরি যদি তুমি পুলিশে পেয়েও যাও, যদি কোনো এমার্জেন্সি জায়গায়, তোমার খুব গণ্ডগোলের জায়গায়, সেখানে প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেখানে ডিউটিতে তোমাকে না পাঠিয়ে তোমাকে অফিসে, যেখান থেকে তুমি সমস্ত ফোর্সকে কন্ট্রোল করতে পারবে, থানা হোক আর যে কোনো ব্যাটালিয়ান, তুমি সেই অফিসে চাকরিটা তোমাকে অফিসে বহাল রাখবে এবং মেনটেন করবে যে তুমি এইগুলো জানো। দেখো, তুমি যদি, তোমার মধ্যে যদি কোয়ালিটি না থাকে না, তাহলে তোমাকে সবাই যেরকম অ্যাজ এ কনস্টেবল, অ্যাজ এ এসআই সব জায়গায় যেরকম ট্রিট করে, যেরকমভাবে নর্মালি ফিল্ডে ডিউটি হয়, তোমাকে সেটা করতে হবে। কিন্তু যদি তোমার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে, যেটা আর কারোর মধ্যে নেই, তোমাকে তখন সেই জায়গাটা সুপিরিয়ররা দেবে, যে তাহলে এই ছেলেটাকে ওই জায়গায় দেওয়া হয়, তাহলে এই ছেলেটা ওইটা ও ছাড়া আর কেউ পারবে না। নিজেকে একটা সিগনেচার স্টাইল তৈরি করো, সিগনেচার। হোয়াট ইজ কল সিগনেচার? দেখো, বাংলা সিনেমায় আমরা সবাই জানি, প্রসেনজিৎ, চিরঞ্জিতের সিনেমা ছোটোবেলা থেকে দেখেছি, তাপস পালের, প্রত্যেকের অভিনয় সবাই নকল করতে পারে, মিমিক্রি যেটা বলে। তাহলে প্রত্যেকের একটা সিগনেচার স্টাইল আছে, প্রসেনজিতের একটা স্টাইল আছে, চিরঞ্জিতের একটা স্টাইল আছে, সবার একটা স্টাইল আছে, সমস্ত ক্রিকেটার, ফুটবলারদের স্টাইল আছে। তোমার নিজস্ব একটা স্টাইল সিগনেচার থাকবে, যে কম্পিউটারে হ্যাকিংয়ের প্রবলেম, মোবাইল ট্র্যাকারের প্রবলেম, এক্সেলের কোনো প্রবলেম, এক্সেলের একটা কোনো ফল্ট হয়েছে, তোমাকে ডাকবে, এই ওকে ডাকো তো, ওই নাম ও ভালো জানে কম্পিউটার। এই যে সিগনেচার স্টাইল, এটা কিন্তু তুমি তৈরি করবে। তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পর থেকে এটা তৈরি করো, মাধ্যমিকের পর থেকে তৈরি করতে পারো, কিন্তু তৈরি হয়। তাহলে নিজেকে একটা সিগনেচার স্টাইল তৈরি করো। আর যদি এই হৃদয় থেকে প্রচেষ্টা হয়, হার্ট মানে যদি তোমাদের দিল সে কোশিশ হয়, কোশিশটা যদি মন থেকে হয়, তোমার সারা পৃথিবীর সমস্ত শক্তি, ঈশ্বর, সেও ওপর থেকে দেখে যে পরিশ্রমটা, তুমি যদি পরিশ্রম সঠিকভাবে করো, সঠিক ওয়েতে করো, তোমার সাফল্য অবশ্যম্ভাবী। এবং
তোমাকে স্কিলফুল হতে হবে, স্কিল থাকতে হবে তোমার মধ্যে। নিজের অ্যাসেসমেন্ট করতে হবে প্রতিদিন যে আমি আজকে কতটা দৌড়ালাম, 3 কিলোমিটার, কালকে তাহলে 3 কিলোমিটার থেকে একটু বেশি দৌড়াবো, দম হয়ে যায়, তারপর আরেকটু দৌড়াবো, তবে তো তুমি ইনক্রিজ করতে পারবে। তুমি প্রতিদিন 3 কিলোমিটার দৌড়াও, তাহলে তোমার তো গ্রো হচ্ছে না। তুমি অঙ্ক করছো, প্রতিদিন একটা করে অধ্যায় অঙ্ক করছো, তাহলে তোমার গ্রো হচ্ছে। একদিন কী করে, একদিন মনে করবে না আজকে আমি 2টো অধ্যায় অঙ্ক করবো, প্রতিদিন একটা করে জিকে পড়ছো, আজকে মনে করলে যে না আজকে আমি শুধু প্রিভিয়াস ইয়ারের সমস্ত জীবন ভৌতবিজ্ঞানের যত প্রশ্ন এসছে একটা খাতায় চলো নোট করে ফেলি, লাস্ট 10 বছর পিএসসি, ডব্লিউপি, কেপিতে কী কী প্রশ্ন এসছে একবার নোট করে ফেলি, একটু পরিশ্রম করি, রাত 2-3টে পর্যন্ত জাগি না, একদিন মরে তো যাবো না, বা মানে খুব ক্ষতি হয়ে যাবে না তো, একদিন 2 দিন রাত জাগলে কোনো ক্ষতি হবে না। তাহলে চলো নিজের সিদ্ধান্ত, লাইফে টেক রাইট ডিসিশন ইন রাইট টাইম, সঠিক সময়ে রাইট ডিসিশান নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমার থেকে যতটুকু গাইডেন্স আমি পারি দিচ্ছি। এই মুহূর্তে পরীক্ষার কোনো খবর নেই, তোমরা অন্তত জুন জুলাইয়ের মধ্যে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করো, এটা আমার দিক থেকে তোমাদের রিকোয়েস্ট। এসআই হোক, কনস্টেবল হোক, তোমরা সেটা রাখো। আর হাইট ওয়েট নিয়ে কম্বিনেশান, নক নিয়ে, আই প্রবলেম সমস্ত নিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে, তবু আবার আমি একটা তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর পরীক্ষায় আমরা কী কী ভুল করি যার জন্য আমরা চাকরি পাই না, সেটার মধ্যে সবথেকে বড় আমি তোমাদের আজকে বলবো, সেটা ডিটেলস ভিডিও পরে আনবো। আজকের আমি বলবো সেটা হচ্ছে নেগেটিভ তোমরা বেশি হবে না, নেগেটিভ বেশি করবে না, ভুল বেশি উত্তর দেবে না, চাকরি তুমি পাবে। চলো, জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে। আমার কথাবার্তা যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ছোটো চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করো। থ্যাংক ইউ, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।